নমস্কার বন্ধুরা, হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সৌরভ। আজকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা প্রত্যেকে এই সময় বাড়িতে যে লিলিটা করতে চান, সেই লিলিটা কিন্তু সেই লিলিয়ামটা না। এই সময় যেটা করতে চান সেটা হচ্ছে বর্ষার জন্য অ্যামারাইলিস লিলি। এবং বর্ষার আগে গ্রীষ্মেতেও ফুলটা হয়, গ্রীষ্মে হয়, তারপর বর্ষাতে ব্যাপকভাবে ফুলটা হয়। তো বন্ধুরা, আজকে ওই অ্যামারাইলিস লিলি বা বেলাডোনা লিলি, এই লিলিটার কিভাবে আমরা প্রতিস্থাপন করব এবং তার কি কি পরিচর্যা দরকার, সেই সমস্ত জিনিসগুলো আমাদের করতে হবে। এইটাই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু। তো বন্ধুরা, চলুন প্রথমে আগে আমি পরিচয় করিয়ে দিই সেই লিলিটাকে নিয়ে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যামারাইলিস লিলি। বিজ্ঞানসম্মত নাম অ্যামারাইলিস বেলাডোনা। দক্ষিণ আফ্রিকাতে এটার উৎপত্তি হয়েছে এবং এই লিলিটা এখন সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, বিশেষত আমাদের এই দিকটায়, যেটা হচ্ছে সাবট্রপিক্যাল, যেটা হচ্ছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলেতে এই লিলিটা ব্যাপক পরিমাণে হচ্ছে। এবং এই লিলিটার কথা বলি, একটু বেঁকে গেছে। দেখুন, এই যে স্টিকটা উঠছে, ফুলের স্টিকটা একটু বেঁকে গেছে। কেন বেঁকে গেছে? কারণ কি হয়েছে, এইটা আমি শিলিগুড়ি ফ্লাওয়ার শোয়ে গিয়ে ওখান থেকে এনেছি। তো এইটার প্রবলেমটা হচ্ছে, এটাকে আমি এরমভাবে হেলিয়ে রেখে দিয়েছিলাম। হেলিয়ে রেখে দেওয়াতে কি হয়েছে, ওই হেলা অবস্থাতে ওর স্টিকটাকে বার করেছে। তো আমাকে এখন যেটা করতে হবে, এইটাকে সোজা করে বসালে ও আস্তে 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 সোজা হয়ে যাবে। এখন সেইটাই হচ্ছে বিষয়বস্তু, কিভাবে এটা করব চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে যে এই দেখুন টবটা নিয়েছি, এটা কিন্তু ঠিক টব বলা যায় না। আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম অব্যবহৃত টব থাকে। কীরকম? ধরুন বাড়িতে বিয়েবাড়ি হয়েছে, বিয়েবাড়ির পরে দইয়ের ভাঁড় থাকে, সেইগুলোকে আপনারা ভালো করে ধুয়ে নিন, সার্ফ জল দিয়ে ধুয়ে নিন। বা বিভিন্ন বাড়িতে দই আনা হয়, সেই সমস্ত যে টবগুলো থেকে যায় পরে, সেইগুলোকে আপনারা কাজে লাগান। এই যে ভাঁড়টা, সেটাকে কাজে লাগাবো। আমি আজকে কোনো রকম টব কিনে আনিনি। আমার বাড়িতে একটা দই আনার পর যে ভাঁড়টা ছিল, সেই ভাঁড়টাকে আমি কাজে লাগাচ্ছি। কি করেছি, ভেতরের যে দই ছিল সেইটাকে ভালো করে জল দিয়ে এবং তার মধ্যে সার্ফ দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম 2 দিন। রেখে দেওয়ার পর কি হচ্ছে, আস্তে আস্তে ওই দইটা অনেকটা উঠে গেল। উঠে যাওয়ার পর আমি রোগড়ে নিলাম। রোগড়ে নিয়ে এরপর কি করেছি, এটাকে একটা ছত্রাকনাশক দিয়ে তখন আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এইবার হচ্ছে কি, এখন এই টবটাতে আমি একটা নিচেতে একটা ছিদ্র করে নিয়েছি। নিচেতে একটা ছিদ্র আমি নিড়ানির যে মাথাটা দিয়ে, সেই মাথাটা দিয়ে একটা ছিদ্র করে নিয়েছি। এখন এই টবটাতে আমি গাছ বসানোটা কিভাবে হবে সেটা আপনাদের আমি দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই আমি নিকাশি ব্যবস্থাটা বলি, কারণ যারা আমার নতুন বন্ধু আছেন তাদের জন্য এটা আমাকে বলতে হবে। যারা পুরনো বন্ধু আছেন তারা তো আমার পুরনো ভিডিওতে দেখেছেনই। তো নিকাশি ব্যবস্থাটা কি করে করব, টবের যে ছিদ্রটা আছে, একটা যে ছিদ্র আছে, সেটাতে একটা খোলামকুচি, এই খোলামকুচির যে নিচুর দিকটা বা গর্ত দিকটা, সেটাকে ভিতরের দিকে আমরা বসাবো। এটাকে কিভাবে বসাবো দেখুন, ভিতরের দিকে সুন্দরভাবে এটাকে বসিয়ে দিলাম। এরপর কি করব, এরপর যদি আমরা মাটি দিয়ে দিই, তাহলে কি হবে, মাটি ওই ছিদ্রের কাছে গিয়ে ব্লক হয়ে যাবে। আমাদের যেটা করতে হবে এখন, এইখানে আবার এই টবের ভাঙা টবের গুলোকে আমি আরও কুচো করে নিয়েছি। এইগুলোকে আমি কি করব, ওই যেখানে খোলামকুচিটা দিলাম তার সাইডটাতে ভালো করে আমি দিয়ে দেব, যাতে করে একটা লেয়ার তৈরি হয়ে যায় এবং মাটিগুলো জমতে যাতে না পারে ওই অঞ্চলে। এরপর একটা স্টেপ আছে, সেইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাটি কাছাকাছি গিয়ে পৌঁছাবে না এবং কখনোই মাটি ব্লক হয়ে জল জমার কোনো চান্স থাকবে না। এরপরে একটা বালির লেয়ার দেব। তো বন্ধুরা দেখুন, একটা বালির লেয়ার এখানটায় দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে দিয়েছিলাম একটা খোলামকুচি, তারপরে দিলাম একটা যে টব ভাঙা, সেই টব ভাঙার কুচোগুলোর লেয়ার, তারপর কি করলাম, বালি দিয়ে দিলাম। এখন কি হবে, জলটাও ভালোভাবে নিকাশি হবে এবং মাটি গিয়ে ওই যে গর্তের মুখে কখনো ব্লক করে দেবে না এবং গাছের শিকড় পচার আর কোনো চান্স থাকবে না। তো বন্ধুরা, যে নিকাশি ব্যবস্থাটা আপনারা এইভাবে করবেন, এটা নতুন বন্ধুদের জন্য বললাম। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলিনি। আমার আরও সামনে ভিডিও আসছে, কারণ এখন গ্রীষ্মকালে কোন কোন ফুল করবেন আপনারা,
বা সামনে এইভাবে আমের সময় আসছে, তো আরও কি কি পরিচর্যা করতে হবে সেই সমস্ত জিনিসগুলো আমি সব সামনের ভিডিওতে আমি আনবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি আপনারা প্রেস করে রেখে দেবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং আপনারা ভিডিওগুলো পেতে থাকবেন। আর আমার চ্যানেলের যে মধ্যে গিয়ে সেখানে যে ভিডিও আইকনটি রয়েছে সেই ভিডিও আইকনটি ক্লিক করলে সেখানে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা একসাথে পেয়ে যাবেন, এবং আপনারা সময় করে সেগুলো দেখবেন আপনাদের অনেক কিছু জানা, অনেক কিছু শেখা হয়ে যাবে। তো এই আশাটা রাখি। এইবার চলুন পরের স্টেপে চলে আসি। বন্ধুরা, আজকে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে এই যে অ্যামারাইলিস লিলি সেইটা কিভাবে আমরা চাষ করতে পারি বা আমরা বাড়িতে সাজাতে পারি সেই বিষয়ে আমি বলবো। তো বন্ধুরা, প্রথমে চলুন কিভাবে মাটিটা তৈরি করতে হবে সেটা আমি দেখাই। 2 ভাগ আপনারা মাটি নেবেন, আর তার সঙ্গে 1 ভাগ আপনারা বাড়িতে যে ফার্মিয়ার ম্যানিওর বা আপনাদের গোবর সার যদি থাকে সেই গোবর সারটা নিতে পারেন, যেটা খুব সহজেই পাওয়া যায়। যদি ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্টও নিতে পারেন। তো চলুন 2 ভাগ মাটি, 2 ভাগ মাটি তার সঙ্গে 1 ভাগ, তো 2 ভাগ মাটি তার সঙ্গে 1 ভাগ গোবর সার আমি নিলাম, শুকনো গোবর সার দিয়ে ভালো করে মেশাবো। এরপর আপনারা কি করবেন, বিভিন্ন ধরনের যে রোগ পোকার আক্রমণ একটা দেখা যায়, রোগ পোকার আক্রমণটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের নিমখোল দিতে হবে। মাটির মধ্যে নিমখোল আপনাদের দিতে হবে। নিমখোল মোটামুটিভাবে 3 চামচ মতো আমি দেবো। এই যে চামচটা রয়েছে এখানে 3 চামচ, মোটামুটিভাবে 20-25 গ্রাম হয়, সেই 20-25 গ্রাম আপনারা দিয়ে দেবেন। সর্ষের খোল দেবো, সর্ষের খোল বেশি দেবো না, 2 চামচ দেবো, বেশি দরকার নেই। 2 চামচ মতো, মোটামুটি ওই 20 গ্রাম, 15 থেকে 20 গ্রাম দিলেই হবে। কোনো রকম কোনো রাসায়নিক সার এখানে আমরা ব্যবহার করব না, কারণ প্রচুর বাংলাদেশি বন্ধু আছেন আমার, যাদের একটাই কথা যে বাড়িতে ছোট ছোট বাচ্চা, এবার তারা সবসময় যদি জৈবিক পদ্ধতিতে করতে যান তাদের একটু অসুবিধা হয়, তাই তারা এই রাসায়নিক পদ্ধতিতে করতে যান তাতে অসুবিধা হয়, সেই কারণে ওনারা জৈবিক পদ্ধতির কথা আমাকে জিজ্ঞাসা করে। তা আমার এই সমস্ত ভিডিওগুলো আশা রাখবো তাদের অত্যন্ত কাজে লাগবে। বন্ধুরা, এখন চলুন মাটিটাকে ভালো করে এই টবের মধ্যে আমরা ভরে ফেলবো, ভালো করে ভরে নেব। আপনাদের বাড়িতে যদি ধরুন ডিমের খোসা থাকে, তাহলে 2টো ডিমের খোসা ভালো করে গুঁড়িয়েও এই মাটির মধ্যে মিশিয়ে দিতে পারেন, সেটাও খুবই উপকারী। মাটিটা সুন্দর করে ভরে দিলাম। দেখুন মাটিটা পুরোটা একদম পুরোটা করলাম না, একটুখানি ফাঁকা রাখলাম, কারণ কি আমাকে তো জল দিতে হবে, এরপর পরবর্তীতে আমাকে আবার সার দিতে হবে, তো সেই জন্য একটু ফাঁকা রাখলাম। এইবার ঠিক মাঝখানে, একদম ঠিক মাঝখানে, বেশি গর্ত করব না, বেশি গর্ত করলে এই জায়গাটা যদি দেখুন এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা যদি মাটির নিচে চলে যায় অনেক সময় কি হয় একটা পচন ধরে যায়, এই জায়গাটা দিয়ে জল ঢুকে এই আর্দ্রতা থেকে পচন এসে যায়। তো আমাদের কি করতে হবে, শুধু এই গলা পর্যন্ত আমরা মাটির নিচে রাখবো, বাকি এই যে ওপরটুকু রয়েছে সেটাকে মাটির ওপরে রাখতে হবে এবং সোজাভাবে রাখবো, 2 দিন বাদে এটা ঠিক সোজা হয়ে যাবে। তো চলুন এটাকে ঠিক মাঝখানটাতে বসিয়ে দেওয়া যাক। সুন্দরভাবে বসিয়ে দেবো, দিয়ে চেপে দেবো, কারণ চেপে না দিলে গাছটা অনেক সময় কী হয় একটু নড়ে গিয়ে বেঁকে যায়, আবার এই গোড়াটাতে হাওয়া ধরে গিয়ে গাছের শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমাদের কী করতে হবে, একটু চেপে দিতে হবে। তো বন্ধুরা, এখন আমি এটাতে একদমই জল দেব না, কারণ কি কদিনের বৃষ্টি হওয়াতে কি হয়েছে এখানটা একদম ভিজে আছে মাটিটা, এবং সেই কারণে আমি আজকে আর জল দিচ্ছি না। কিন্তু আপনারা যখন করবেন
আপনাদের আমি এইভাবে কখনো বলবো না যে আপনারা 8 দিন বাদে জল দিন কি 1 সপ্তাহ বাদে জল দিন, এইরকম বলবো না। কেন বলবো না? কারণ আপনাদের ক্ষেত্রে কি হয়, আপনাদের মাটি কীরকম সেটা তো আমি বুঝতে পারছি না। সেই হিসাবে আপনারা সামনে গ্রীষ্মকাল যখন বুঝবেন যে জল চাইছে গাছটা, একটু মাটিটা একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, সেই সময় অবশ্যই জল দিয়ে দেবেন, ঠিক আছে? তাও গ্রীষ্মকালে মোটামুটি যেটা বোঝা যায় যে 3 দিন অন্তর কি 2 দিন অন্তর কিছুটা করে জল দেওয়াটা দরকার। আর শীতকালেতে জলের পরিমাণটা একটু কম দিলেও চলে, বর্ষাকালে তো জল লাগেই না, তবে গ্রীষ্মকালে একটু ফ্রিকুয়েন্ট জল লাগে, এইটা আপনারা মাথায় রাখবেন। আর একে কোনো রকম কোনো আপনারা রাসায়নিক পেস্টিসাইড কখনো দেবেন না। আপনারা কি দেবেন? জৈবিক পেস্টিসাইড দেবেন। তো জৈবিক পেস্টিসাইডের মধ্যে আজকে আমি আপনাদের একটা পেস্টিসাইড দেখাবো, তো সেই পেস্টিসাইডটা আপনারা দেবেন। বন্ধুরা, এই আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা নিম সিড কার্নেল বেসড ইসি কন্টেইনিং অ্যাজারাইডিকটিভ। কি না, নিম তেল। নিমের যে বীজ হয় সেই বীজ থেকে এক ধরনের তেল তৈরি হয়, সেই তেলটা আমরা এই গাছের জন্য ব্যবহার করব। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে তৈরি, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো কি আছে, এটা 1% এটার মাত্রা, যেটা 10,000 ppm মানে পার্টস পার মিলিয়ন। এটা একটা যারা তৈরি করেন তাদের একটা হিসেব আছে, সেইটা আপনাদের অত মাথায় রাখতে লাগবে না। তো এই 10,000 ppm এর এইটা একটা ইনসেকটিসাইড, খুব ভালো পোকাগুলোকে মারতে পারে, যে কোনো ধরনের পোকার বিরুদ্ধে কাজ করে। আমি মাটিতে নিমের খোল দিয়েছি, আর এখন গাছটাকে ভালো করে নিমের যে তেলটা সেটাকে দিয়ে চান করে দেবো। কতটা পরিমাণে? 5 ml প্রতি লিটার জলে গুলে ভালো করে স্নান করিয়ে দেবেন। হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা, এখানে যখন আপনি এই তেলটা গুললেন, পুরোটা তো আর এইটুকু গাছে লাগছে না, বাকি আপনার যত গাছ আছে সেই সব গাছেতেও আপনি নিম তেলটা দিয়ে দিন। কেন রাসায়নিক আপনারা পেস্টিসাইড ব্যবহার করতে যাবেন? কখনো করবেন না, নিমের উপর ভরসা করুন। আমি বলছি আপনাদের খুব ভালো কাজ হবে। তো নিমের যে তেলটা, সেই তেলটা আমি ভালো করে গোড়াটাকে ভিজিয়ে দেব, ভালো করে ভিজিয়ে দেবো, যাতে করে ওর আর কোনো রকম কোনো রোগের আক্রমণ না হয়। এটা আমাকে মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এই যে নিম তেল দিয়ে ভালো করে এটাকে স্নান করিয়ে দিলাম, এখন আর কোনো কাজ করতে হবে না, এটাকে রেখে দেবো। তারপর যখন জল লাগবে সেই মতো শুধু জল দেবো, আর কোনো রকম কোনো পরিচর্যার দরকার নেই। মাঝে মাঝে একটু খুঁচিয়ে দেবো, নিড়ানি দিয়ে একটু গোড়া সাইডগুলো খুঁচিয়ে দেবো, এতেই হয়ে যাবে। আর এরপরে আর কিছু পরিচর্যা করতে হয়, সেইটা আর একটা ভিডিও নিয়ে আমি পরবর্তী দিনে আসবো। আপনারা আপাতত এই গাছটাকে বসিয়ে ফেলুন, আপনাদের কাছে যাদের কাছে কেনা আছে বা পুরনো আছে সেগুলোকে নতুন করে বসিয়ে ফেলুন, পরে আমি আবার আসবো। আর অবশ্যই একটা কথা বলার, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অনেক 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 মানুষের কাছে শেয়ার করে দেবেন, কারণ সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে করার চেষ্টা করুন, সেইটার ওপরই আমি জোর দিচ্ছি। এবং আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যে বেল বাটনটি রয়েছে প্রেস করে আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যেতে থাকুন। তো হর্টিকালচার ওয়ার্ল্ড, সাথে সৌরভ, ভালো থাকবেন।